রয়েছি আবাস কুইকোটার পাশে পেট্রোল পাম্প। আজকে মেদিনীপুর থেকে আবার রওনা দিচ্ছি নতুন গন্তব্য মুকুটমণিপুর। 15:15 ঘড়ি কাটা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল মুকুটমণিপুর। আমি নৌকায় এসে বসেছি, নৌকা একটু পরে সত্যি খুব এক্সাইটিং লাগছে। প্রথমবার নৌকা বেড়ে চলেছি, এই যে টিকিট, নৌকায় বসে টিকিটটা হলো। বড়দিনের ছুটিতে কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রিক্ততা ক্লান্তিকে উপেক্ষা করে জঙ্গল ঘেরা এই অরণ্য পরিবেশে আজ আমি রওনা হতে চলেছি নতুনের পথে। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে সময় যখন সকাল 10:10 অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য মুকুটমণিপুর, যার শুভ সূচনা হয়েছিল আজ সকালে মেদিনীপুর শহর থেকে। রয়েছি আবাস কুইকোটার পাশে পেট্রোল পাম্প, সেইখানে এই মুহূর্তে ঘড়ি কাটায় বেজে গিয়েছে 6:32। আমরা 6:21 মেদিনীপুর থেকে রওনা দিয়েছি, মেদিনীপুর স্টেশন চত্বর থেকে। তো প্রথমে যে কথাগুলো বলা উচিত ছিল তাড়াহুড়ো চটে সে কথাগুলো প্রথমে বলা হয়নি, এখন একটু বলে নেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে 27 তারিখ ডিসেম্বরের, আজকে দিন বুধবার। 25 তারিখের যে ছুটি রয়েছে 25 ডিসেম্বরে, তার রেস্ট এখনও চলছে। তাই আবারও বেরিয়ে পড়েছি নতুনের সন্ধান, কারণ এই 5 দিন এনজয় করার সময়, নিজেকে বদ্ধ করে না রেখে নিজেকে মুক্ত করার দিন। তাই যতদিন এই গ্রীষ্মের ছুটি নেই, বড়দিনের ছুটি রয়েছে, ততদিন নিজেকে এইভাবেই মেলে ধরবো প্রকৃতির মাঝে, সবার মাঝে। সেই জন্য আজকে মেদিনীপুর থেকে আবার রওনা দিচ্ছি নতুন গন্তব্য মুকুটমণিপুর। মুকুটমণিপুর না অনেকবারই শুনেছি, অনেকবার যাওয়ার প্ল্যান হয়েছে, বাট সাকসেসফুল হয়নি। তো এবারে প্রথমবার পদার্পণ করতে চলেছি মুকুটমণিপুর, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো চলো, সামনেই আমাদের আবাস হাই রোডটা রয়েছে, হাই রোডেই রয়েছি। তো তেল নেওয়া হয়ে গেছে পেট্রোল ভরা গাড়িতে। তো আস্তে আস্তে আমরা সময় যাবে তত আমরা এগিয়ে যাব নিজের গন্তব্যে। আমাদের প্রথমে ট্রেনে বাসে যাওয়ার কথা ছিল, বাট সব কিছু ক্যান্সেল হয়। আমরা নিজেদের প্রাইভেট গাড়ি করেছি, আমরা কিছু বন্ধুজন মিলে। এই হচ্ছে স্করপিও বেস্ট গাড়ি। তো শুরু হচ্ছে জার্নি, শুরু হয়ে গিয়েছে। তো ক্ষণিকের বিরতি দেওয়া হয়েছে পেট্রোলের জন্য। চলো কথা না বাড়ে গাড়িতে উঠে পড়ি। ক্রস করলাম যে মোড়, আমরা চন্দ্রকোনা রোড সোজা বেরিয়ে যেত, বাট ওই দিক দিয়ে যাচ্ছি না। বাঁ দিকে টার্নিং নিয়ে যে পিঠাকাটা লাইনটা যাচ্ছে গোয়ালতোড়, আমার সেই দিক দিয়ে গাড়িটা আমাদের সেদিকেই টার্নিং নিয়েছে। তো সেই অভিমুখে সোজা যাব, কিছু দূর গিয়ে আবার তোমার সাথে কথা হবে। যদি মনের মতো না পাওয়া যায় না, একটু সমস্যা হয়, বাট কিছু করার নেই, সবাই মিলে আছি, একটু অ্যাডজাস্ট করে বসতে হবে, নিজের মতো করা যাবে না। তো যে রুটে বললাম আমরা, গোয়ালতোড় যে রুটটা মানে পিঠাকাটা লাইনে, সেখানে আপাতত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। জঙ্গলমহল ভাদুতলা যে স্টেশন, রেলগেট পড়ে গিয়েছে, এই মুহূর্তে রাস্তা বন্ধ। অপেক্ষা করব কখন ট্রেন আসে, তখন উঠবে, আবার রওনা দিতে হবে সোজা। চলো অপেক্ষা করি। জঙ্গলমহল পেরিয়ে আমরা হাই রোডের উপরে রয়েছি, চারিদিক জঙ্গল ঘেরা অরণ্য পরিবেশ। সকালে এই অরণ্য ঘেরা পরিবেশে দাঁড়িয়ে সত্যি খুব ভালো লাগছে। আর সঙ্গে সঙ্গে মুক্ত অক্সিজেনও, মুক্ত বাতাসও ফ্রি রয়েছে। এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, জায়গাটার নাম বাগমারি। তো এখানে আমাদের ড্রাইভার একটু চা খেতে নেমেছে, বাট আমরা খাওয়া ভাবছিলাম, তাই ভাবলাম না আমরা এখানে খাবো না, উনি খেয়ে নিক। তো আমরা সামনে গিয়ে একটু টিফিন করবো, চাটা খাবো, কারণ বেশি সময় এখানে নষ্ট করা যাবে না, অনেক দূর যেতে হবে, অনেক দূর বাকি রয়েছে মুকুটমণিপুর। তো চলো অপেক্ষা করছি, এখানকার দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। মেন রোড ধরে যে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, 3টা দিকে রাস্তা ভাগ হচ্ছে, বাঁ দিকে চাঁদড়া, ডান দিকে গোয়ালতোড়। তো আমরা গোয়ালতোড়ের দিকে এসেছি, তো এই দিক দিয়ে আমরা সোজাসুজি যাবো, গোয়ালতোড় হয়ে যেতে হবে। চলুন এখন আমরা গোয়ালতোড়ের অভিমুখে রওনা দিচ্ছি। এখানে ভালো আছে।
ভালো তো রাস্তাটা দেখা আরে রাস্তাটা দেখাই যাচ্ছে ঘড়ি কাটায় বেজে গিয়েছে 7:18। এখন 1 ঘন্টাতে 10 মিনিট বাকি রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি রোডের মাঝখানটায়, জঙ্গল ঘেরা পরিবেশ। এই মুহূর্তে এখান থেকে ঠিক পিলাকাটা যেতে সময় 7 কিলোমিটার, আর এখান থেকে গোয়ালতড় হচ্ছে 9 কিলোমিটার। তো আমরা গোয়ালতড় দুবার এসেছি, অভিজ্ঞতা রয়েছে। সেই গোয়ালতড় এখান থেকে 9 কিলোমিটার, এই দূরে মাইলস্টোন দেখা যাচ্ছে 9 কিলোমিটার। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করব, জঙ্গল ঘেরা পরিবেশে সত্যি ভালো লাগছে। চলো ফটো সেশন করা যাক। এখানে জমে চলছে ফটো সেশন, বাট আমি একটু অংশগ্রহণ করব। গাড়ির ড্রাইভারও ফটো সেশন নেমে পড়েছে। বেরিয়ে আমরা সিজু এসেছি। তো পাশে সামনে গোয়ালতড়, ওরা কয়েক কিলোমিটার বেরোলে তোমার সঙ্গী এসছে, উনি কিছু বলতে চান। তো বলুন আপনার কি বক্তব্য আছে। আমরা সিজুয়াতে পৌঁছে গেছি আপাতত। এখন মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো খুবই সুন্দর যাত্রা, সঙ্গে আমার দাদা ব্লগার সুব্রদা আছে, খুবই ভালো লাগলো। চলুন আমরা তো ব্লগ ছেড়ে তো খাওয়া দাওয়াটা সম্পন্ন করি, কারণ 7:30 বেজে গিয়েছে, খিদেও পেয়েছে। দেখা যাক কি খাবার রয়েছে। এখানে দোকানে বেঞ্চ পাতা রয়েছে, পাতাটা এখানে উপবেশন করবো, দিয়ে খাওয়া দাওয়াটা সম্পন্ন করেছি। খাবার পেয়ে গিয়েছি, সকালে ব্রেকফাস্ট ঘুগনি, মুড়ি আর চপ, আলুর চপ, বেশ গরম গরম। চপটা এইমাত্র ভাজা হয়েছে আর ঘুগনিটা বেশ গরম, ধোঁয়া উঠছে। তো খাবারটা একবার দেখিয়ে দিই, তো খাওয়াটা শুরু করি। ব্রেকফাস্ট করে এলাম পিছনের দোকানটা থেকে, ঘুগনি মুড়ি, সত্যি টেস্ট খুব ভালো। সামনে যেহেতু বিশেষ কোনো দোকান নেই, তাই এখানেই সিজুতেই আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। তবে ব্রেকফাস্ট করার আগে এতক্ষণ রাস্তায় এলাম, দু একটা কথা আগে বলে নেওয়া দরকার ছিল, বাট বলা হয়নি। বাট এখন কিছু কথা বলি, একটু জরুরি ইনফরমেশান বলতে পারা যায়। আমাদের গন্তব্য মুকুটমণিপুর, এখান থেকে দুভাবে যাওয়া যায়। প্রথমে আমাদের অনেক জল্পনা চলছিল, মানে কীভাবে কি যাব। প্রথমে ভাবছিলাম মেদিনীপুর স্টেশন থেকে ট্রেনে করে বাঁকুড়া স্টেশন, সেখান থেকে আবার বাস ধরে মুকুটমণিপুর, এইভাবেও আমরা প্রথমে প্ল্যানটা ছিল। কিন্তু ওই যে অনেক পথটা অনেক ঘুরতে হবে, মানে এখান থেকে 5টা 3 রাঁচি এক্সপ্রেস ট্রেনটা ছিল মেদিনীপুর স্টেশন থেকে। তো সেখানে গিয়ে আমরা 6:38 টাইম ছিল বাঁকুড়া পৌঁছে যাওয়ার। সেখান থেকে আরও ঘন্টা 1.5 রাস্তা মুকুটমণিপুর, অনেকটা লং জার্নি হবে। সেই জন্য আরেক রকম প্ল্যান করছিলাম। মেদিনীপুর বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিয়েছিলাম, 2টো বাস যাওয়া যায় বাসে করে, যদি আপনারা বাসে যেতে চান সেক্ষেত্রে। একটা হচ্ছে মেদিনীপুর থেকে সরাসরি মুকুটমণিপুর যাওয়ার কোনো বাস নেই, তবে খাদড়া হয়ে আপনারা মুকুটমণিপুর যেতে পারেন। খাদড়া থেকে মুকুটমণিপুর মাত্র 10 কিলোমিটার। তবে খাদড়া যাওয়ার 2টি বাস রয়েছে মেদিনীপুর থেকে, সুপারফাস্ট, 6:20 আর 7টা। 7টার বাসটা হচ্ছে স্টেট বাস, 6:20 এমনি প্রাইভেট বাস। তো 2টি বাস অপশান আমাদের ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের ফ্রেন্ড যারা রয়েছে তাদের অনেক বাসের সমস্যা রয়েছে, অনেক রকম নানাবিধ প্রবলেম রয়েছে। কারণ বাঁকুড়া গেলেও আমাদের 1.5 ঘন্টার উপর বাস জার্নি ছিল, আর আমাদের খাদড়া গেলেও 2 ঘন্টার মতো বাস জার্নি রয়েছে। আর খাদড়া থেকে কিন্তু 2টো লাইনে ভাগ হচ্ছে। রানীবাঁধ, এখান থেকে সুতান থেকে বলে একটা জায়গা রয়েছে, রানীবাঁধ থেকে যাওয়া যায়। সুতানে বলে একটা পাহাড়ি জায়গা আছে ওঠার জন্য, আর এখান থেকে একটা রুট চলে যাচ্ছে মুকুটমণিপুর। তো সেই সুতানে আমরা খাদড়া থেকে সেইভাবে যাওয়া যেত, কিন্তু আমরা খাদড়া যাচ্ছি না কোনো মতেই। সব দিক থেকে সুবিধা হয়, সেই জন্য আমাদের প্রাইভেট স্করপিও গাড়ি অ্যারেঞ্জ করেছি আমরা বন্ধুরা কয়েকজন মিলে। এই জার্নিতে কী হবে, ট্রেনে ফেরার একটা সমস্যা থাকে, কারণ বাঁকুড়া বিষ্ণুপুর লাইনে ট্রেনের চলাচলে খুব মানে প্রবলেম থাকে। যেহেতু এটা হাওড়া কলকাতা রুটে ট্রেনের, লোকাল ট্রেনে কোনো প্রবলেম নেই, এনাফ গাড়ি অ্যাভেলেবেল। কিন্তু এই রুটে বাঁকুড়া বিষ্ণুপুর রুটে গাড়ি, ট্রেন, বাস দুটোই আনঅ্যাভেলেবল, লিমিটেড। সেই জন্য একটা যাতায়াতের অসুবিধা হতে পারে এত দূর থেকে যাওয়ার ব্যাপারে। তো আমরা সেই জন্যই সব দিক থেকে যাতে সুবিধা হয়, যাতায়াতের কোনো রকম অসুবিধা না হয়, নির্বিঘ্নে আমাদের যাত্রা সম্পন্ন করতে পারি, সেই জন্য আমাদের স্করপিও গাড়ি অ্যারেঞ্জ করা রয়েছে। এই গাড়ির যে মালিক, ইনি আমাদের যে ড্রাইভারের নাম, এটা হচ্ছে সুদীপ। আর তার ফোন নাম্বারও রয়েছে, এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটা উল্লেখ করে দেবো। যারা যেতে চান এই গাড়িতে ফোন করতে পারেন, কন্ট্যাক্ট করে আপনারা এই গাড়িটা বুক করতে পারেন।
তো চলুন, আমাদের এত কথা বলা এখানেই সময় হলো, কারণ আমাদের বন্ধুরা ফ্রেন্ডরা রয়েছে এই হোটেলে দোকানে খাচ্ছে, যাতে আমার খাওয়াটা একটু আগেই সম্পন্ন হয়ে গিয়েছে, কারণ আমাদের ব্লগ করতে হচ্ছে, সব কিছুই আমাদের করতে হয়, সময় নেওয়া যাবে না। এই কথাগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেওয়াটা খুব জরুরি ছিল, সেই জন্য আমরা তো খাওয়াটা শেষ করেছি। ওদের এখন খাওয়া চলছে, মুড়ি শেষ হয়নি, তারপর একটু চা খাবো ঠান্ডায়, আর এরপর আর বেরোবো না, একদম মুকুটমণিপুরের খুব দরকার যদি না হয় আমরা দাঁড়াবো না, একদম মুকুটমণিপুরে যাব, এরকমই একটা প্ল্যানিং আমাদের রয়েছে। কারণ বেশি দেরি করলে বেশি সমস্যা রয়েছে, কারণ অনেক ঘোরার জায়গা রয়েছে। এখনই বেজে গিয়েছে 7টা 48 মিনিট, 8টা বাজতে 10 মিনিট বাকি। এবার এলাম, চাটা খাওয়া বাকি ছিল, চাটা এবার খেতে হবে। এই চা রাখা রয়েছে টেবিলে, আমাদের সাদ্দাম বাবু চা হাতে তুলে দিচ্ছে, নমস্কার করছেন, এটা ইন্ট্রো চলছে। এই যে ছোট্ট ছোট্ট সিজুয়ার চা, প্রথমবার খাওয়া, সবারই খাওয়া সম্পন্ন হয়ে গিয়েছে, দু একজন চা অবশ্য পায়নি, এই যে চায়ের প্রতীক্ষায় বসে আছে। কিছু বলার আছে তো বলে দিন। কিছুই বলার নেই, লজ্জা পাচ্ছি। যাই হোক, আমার অবশ্য লজ্জা নেই, আমার লজ্জা করলে চলবে না, আমার একটু বরাবরই নির্লজ্জ হতে হয় ব্লগারদের। চাটা ভালো আছে, বেশ সবে করেছে, গরম চাই অবশ্য খাওয়া উচিত, তো আদাটা অবশ্য দেওয়া নেই। যাই হোক, আমরা তো খাওয়াটা সম্পন্ন করি, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, যে একদম গাড়ি থেকে বসতে হবে। গাড়ি এই মুহূর্তে ছাড়বে, খাওয়া দাওয়া সম্পন্ন হলো, এই যে গাড়ি দরজা ওপেন হয়েছে, চলো আমরা বসে পড়ি গাড়িতে। বেরিয়ে পাবো, এই মুহূর্তে আমরা গোয়ালতোড় বেরোলাম, দুবার গোয়ালতোড়ে আসার অভিজ্ঞতা রয়েছে, ঘুরেছিলাম, যাই হোক সেই রুটগুলো মনে পড়লো, তাই জিনিসকেও নতুন করে দেখলাম। যাই হোক, আবার তো সোজা রাস্তা ধরে এগোচ্ছি, চলো দেখা যাক। আমরা প্রবেশ করেছি বাঁকুড়া জেলাতে, এই জায়গাটির নাম সারেঙ্গা, বাঁকুড়া চৌরাস্তা মোড়। এখান থেকে আমাদের গাড়ি চলেছে যাবে মুকুটমণিপুরের দিকে, এখনো 30 কিলোমিটার মতো বাকি রয়েছে আমাদের গন্তব্যস্থল মুকুটমণিপুর। চলো আরো কিছুক্ষণ অপেক্ষা, হয়তো আন্দাজ মতো 9টার দিকে আমরা হয়তো পৌঁছে যাবো, দেখা যাক রাস্তা কিরকম কি জ্যাম হয় তার উপর নির্ভর করছে। গন্তব্যে প্রায় শেষ নরমে এসে পৌঁছেছি, খাতাটা অবশেষে প্রবেশ করলো। এই মুহূর্তে বাজতে চলেছে 9টা বেজে 51 মিনিট। তো যথা অপেক্ষা যে টাইম আশা করেছেন তার থেকে 1.5 ঘন্টা প্রায় লেট হয়ে গেল। বেজে 15 মিনিট ঘড়ি কাটা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল মুকুটমণিপুর। এই হচ্ছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। সোজাসুজি আমরা ড্যামের দিকে হাঁটবো। তারপর তাছাড়া এখানে রয়েছে প্রচুর পিকনিক স্পটও রয়েছে, আর বিভিন্ন দোকানদানি রয়েছে। একটা গভর্নমেন্ট হোটেল দেখলাম, ফুড কোর্ট, যেটা আগে হয়নি, রিসেন্ট দেখলাম। তো প্ল্যানিং আছে এখানেই আজকের মধ্যাহ্ন ভোজন, লাঞ্চটা এখানেই সারা হবে। কিন্তু তার আগে ঘোরার পর্বটা শেষ করি। নিচে হচ্ছে পিকনিক স্পট, দূরে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝে পিকনিক স্পট, অর্থাৎ পিকনিক কিছু কিছু করছে। এখানে পুরোটাই বাসের সারিভাবে বাস চলেছে, মনে হচ্ছে যেন বাস স্ট্যান্ড, বাট বাস স্ট্যান্ড নয়। এখানে পিকনিক স্পটে সব বাস নিয়ে যারা পিকনিক করতে এসেছেন দূর থেকে, এখানে সব বাসের হল্ট রয়েছে। আর এইখানে রয়েছে দেখা যাচ্ছে একটা সুলভ শৌচালয় রেখেছে, কারণ আমাদের বাথরুমটা খুবই একটা এসেন্সিয়াল পার্ট আমাদের লাইফের। প্রতিটা জায়গায় বাথরুমটা থাকা দরকার, সেই জন্যই এটা রয়েছে। তাই জন্য একটা পাওয়া গেল অনেকে যাদের অসুবিধা। আর এই হচ্ছে কংসাবতী ড্যাম, ড্যামের শুরুটা। এখান থেকে আমরা হাঁটতে হবে, দূরে কিছুটা দূরে ড্যাম রয়েছে। আমরা গাড়ি কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু পার্কিংটা একটু প্রবলেম করেছে, মানে গাড়ি আর যেতে দেয়নি, পুলিশ তো আবার ফিরিয়ে দিল।
সেই জন্য আবার এদিকে ফিরে এসেছি। তো এই রাস্তা ধরে আমরা সরাসরি এদিকটা যেতে হবে। তো চলো যাওয়া যাক। খেজুর গুড় প্রস্তুত চলছে, তবে প্রস্তুতি এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। তো রেট বলছে, আর এখানে সেখানেই দোকান রয়েছে, এখানে খড়ের ছাউনি। তো খেজুর গুড় বা এখানে খাবার ব্রেকফাস্ট করা সব কিছু এখানে রয়েছে। আর এখানে খেজুর গুড় যেটা বলছে 100 টাকা করে কিলো। হয়তো কিনবো না, বাট আগে ঘুরে আসি, তারপর দেখা যায় কিনবো কি কিনবো না, কারণ এখনও গুড় এখনও প্রস্তুত হয়নি। জিনিসটা এখনও গুড়টা পাতলা রয়েছে, আরও সেটাকে ঘন করতে হবে। যাই হোক, ড্যামের দিকে এগানো যাক। খেজুরের পরে কথা পরে দেখা যাবে। আমরা ড্যামের মুখটায় চলে এসেছি। এখান থেকে সাইড থেকে বুঝো দুদিকে ড্যাম রয়েছে, এদিকটা বাঁশে ঘিরা রয়েছে, বাট এদিকটা বেশিটা যাওয়া যাচ্ছে না। তো আমরা এই সাইডে যাব, এই ধারে এখান থেকে জলটা বেশি দেখা যাচ্ছে, আর ওই সাইডে জলটাও কম। চলো ডান দিক থেকে একবার ভিউটা জাস্ট দেখুন, সত্যি দারুণ লাগছে। ঘেরা রয়েছে, বাট সেরকম নাই, প্রায় পাথরেই ভর্তি। কিছু কিছু জায়গায় জল রয়েছে, বা যেহেতু এখানে গোল পাইপের গোল টার্নিং রয়েছে, আর এখানে বাঁশের বেড়া, সেরকম যাওয়া গেল না। পিছনে যে টার্নিংগুলো রয়েছে দেখালাম, 11খানা এরকম পাটে পাটে ভাগ করা রয়েছে। তো আপাতত পিছনের এই জায়গাটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে বিশেষ কিছু নেই, যার নিচ থেকে জলটা নিষ্কাশন হচ্ছে, আর চারিদিকে জলটা জমে রয়েছে। এইটুকুই রয়েছে ড্যামে। এবার আমাদের সোজা যাওয়ার পালা, দেখি সোজাসুজি এবার কী চোখে পড়ে। আমরা এখন বিজনে রয়েছি, আর প্রচুর গাড়ির ভিড় রয়েছে এখানে। প্রচুর মানুষ এখানে পিকনিকে ভিড় জমিয়েছেন। কিছু কিছু মানুষ টুরিস্ট হিসাবে এসছেন, যেমন আমরা টুরিস্ট হিসাবে এসেছি, কিছু আবার পিকনিকের জন্য এসছেন। তো জায়গা দুটো আলাদা, পিকনিক স্পটটা অন্য দিকটা। তো এইখানে একটা দেখা যাচ্ছে মুকুটমণিপুর শিশু উদ্যান, পিছনে দেখা যাচ্ছে। এই শিশু উদ্যানের দিকে একটু আমরা প্রবেশ করব, দেখি কিরকম কি রয়েছে। পাশে রয়েছে আমাদের সাদ্দাম বাবু রয়েছেন, কিছু বলবেন? নমস্কার করলে হবে, কিছু বল। খুব ভালো লাগছে। প্রথমবার মুকুটমণিপুর সে কেমন লাগছে? খুব ভালো লাগছে।
তো সবারই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর এখানে চিলড্রেন পার্ক রয়েছে, টিকিট রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি চিলড্রেন পার্ক, পিছনে ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে এসে এটাও একটা খাওয়া দাওয়ার অপশান রয়েছে। 10 টাকা করে টিকিট। পরে আমরা ঠিক করলাম বেকার গিয়ে লাভ নেই, সেরকম খুব একটা নেই পার্কে। তো অনেক রকমই দেখা পার্ক জিনিসটা। চলুন সামনের দিকে এগিয়ে চলি। ধারে প্রচুর দোকান রয়েছে, এরকম চশমার দোকান, বিভিন্ন খাবার দোকান। সব দোকান এখনও খুলেনি, বা কিছু কিছু হয়তো খুলতে বাকি রয়েছে। খুলবে, একটু আস্তে আস্তে খুলবে, বেলা যত বাড়বে। তবে 10:30 কাছাকাছি বাজে। তো বিভিন্ন দোকান রয়েছে, তোমরা দেখলে টেডি বিয়ার, বিভিন্ন গাছ, প্লাস্টিকের শৌখিনতার যে জিনিসগুলো রয়েছে। সামনে চলে এসেছি রাষ্ট্রপতি ভবন, সেচ ও জল দপ্তর, মুকুটমণিপুর, বাঁকুড়া। এখানে নো এন্ট্রি রয়েছে, বিশেষ হয়তো পারমিশন লাগে সেই হিসাবে। এখানে পর্যটকদের আগমনের জন্য একটি গেট করা রয়েছে, পর্যটকদের স্বাগত জানাচ্ছে। আর এইখানে আমরা এই দিকটা দিয়েই যাবো। দুটো রুট রয়েছে, সোজা ডান দিকে। তো আমরা আপাতত এই অভিমুখেই রওনা হচ্ছি। তার মতো ড্যামের দিকেই যাব, আরও ভালো করে ড্যামটাকে দেখার জন্য। তো যাই, কেমন ড্যামটা দেখা যায়। আপাতত সাইড থেকে ড্যামটা দেখলাম উপর থেকে, এবার কাছ থেকে আরও ভালো করে ড্যামটা দেখা যায়, তার জন্য আমরা এদিকেই যাব। আর এদিকেই সামনে রয়েছে বিশ্ব বাংলার যে একটা লোগো রয়েছে, এটা আমরা দীঘাতেও দেখেছি অনেকে। আবার এখানেও মুকুটমণিপুরেও এই বিশ্ব বাংলা লোগো, এই স্তম্ভটি রয়েছে। সেই কংসাবতী ড্যাম, আবার সেই বিশ্ব বাংলা। আর আমাদের এখানে কিছু স্টাইল করে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে বলে। যাই হোক, বেশ ভালোই মজা হচ্ছে প্রথমবার। জায়গা যতই স্বল্প আয়তনে হোক না কেন, বা হয়তো আমার কিছু না থাকলেও, নতুন জায়গা দেখতে সবসময় আমার ভালোবাসি। এটা ক্রিসমাস যে সাজে পুরোপুরি সেজে উঠেছে এই জায়গাটি। এই যে দেখছো, এটা ক্রিসমাস ট্রি, সান্তার বরফের উপর আবির্ভাব। বেশ সান্তার আকারে জায়গাটিকে সাজানো হয়েছে বেশ ভালো করে। আর এখানে উপরে বিভিন্ন লাইটিং, কালারিং বেলুন বা এরকম সাজানো হয়েছে। বাচ্চাদের খেলনা গাড়ি দেখা যাচ্ছে। এগুলো আসলে রেন্টে বাচ্চাদের একটু এন্টারটেনমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আর যেটা জিজ্ঞাসা করলাম, 50 টাকা করে নিচ্ছে। মানে যেখান থেকে শুরু হচ্ছে এই পয়েন্টটা, ওইখান থেকে রাস্তাটা, পিছনের রাস্তা যেখানে শেষ হচ্ছে, অতটা অবধি যাবে আর আসবে 1 রাউন্ড 50 টাকা। জায়গাটা এই পারে সেরকম কিছু নেই বিশেষ, মানে শুধু ড্যামটাই রয়েছে। আর ড্যামের সেই দিকে রয়েছে ডিয়ার পার্ক আর পরেশনাথ পাহাড়, সেটা অনেকটা দূর, 8-9 কিলোমিটার দূরে রয়েছে। দুভাবে যাওয়া যায়, জলপথেও যাওয়া যায়, আর এদিকে টোটোও রয়েছে সামনে অনেক। টোটো এখান থেকে ভাড়া করেও, রিজার্ভ করেও আমরা যাওয়া যায়। তবে টোটো এদিকে খরচাটা কম হয়, আর জলপথে গেলে একটু খরচাটা বেশি রয়েছে। বাট আমরা জলপথে যেতে চাইছিলাম, একটু জলে যাওয়ার একটা আনন্দ ফিলিংস রয়েছে, সেটা উপভোগ করতে চেয়েছিলাম। বা রেট হাই একটু রয়েছে, সেই জন্য ভাবছি কী করা যায়। কারণ এখানে জলপথে নাকি কমপ্লিট একটা ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো রয়েছে, সেগুলো নৌকো, সেগুলো 1500 টাকা টোটাল। এবার পার হেড কত করে পড়ে সেটা দেখার বিষয়। আর যদি এমনি নৌকায় করে যান, সেটা রেটটা গিয়ে জানতে হবে, এখানকার লোকরা বলতে পারছে না। সেটা হলে অত দূর যাবে না, একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে।
তো এখন ভেবে দেখি কোনটাই করা যায়। আসলে নৌকায় যাওয়ার একটা ইচ্ছা আছে, সেটাও ফেলতে পারি না, আর খরচার দিকটা সেটাও একটু দেখা দরকার। তো দুই মিলে দেখি কি ডিসিশন নেওয়া যায়, তারপর বাকিটা তোমাদের শেয়ার করছি। এখানে রয়েছে এখানকার যুব আবাস যে রয়েছে, ইউথ হোস্টেল যেটা, তো আমরা সেখানে একটু এমনি উঠবো, কারণ ওইদিকে পাটটা কাজ চলছে। নৌকায় যাবো না, গাড়ি ভাড়া করবো পরেশনাথ পাহাড়, না হেঁটে গিয়ে আবার জলে যাব নৌকায়, ডিসিশনটা চলছে। তো তখন ডিসিশন চলছে, অন্য ডিপার্টমেন্ট সে ডিসিশনে রয়েছে, সেজন্য আমি মাথা ঘামাচ্ছি না, আপাতত এই ইউথ আবাসটা একটু ঘুরে দেখছি। করলাম এখানে অনেক টোটো ভাড়া রয়েছে, বা টোটো ভাড়া আমরা যাচ্ছি না, যেটা ঠিক হলো কিছুটা দূর আমরা হেঁটে যাব। এদিকে 8 কিলোমিটার রাস্তা রয়েছে পরেশনাথ, সেদিকে এইদিকে শুধু এটা আমরা কিছুটা যাব, দিয়ে আমরা বোটে করে কিছুটা ঘুরবো, এরকম প্ল্যান হয়েছে। আর বোটিং যেটা জানলাম, টোটাল 15 জনকে একটা বোট নিয়ে যাবে, 15 জনের ক্যাপাসিটি, আমরা 7 জন রয়েছি, আরও 8 জনকে ওরা অ্যাড করবে। পার হেড বোটে 150 টাকা করে পড়বে। যাই হোক কিছুটা আমরা ঘুরে আসি, তারপর আমরা বোটে যাব। কিলোমিটারের মধ্যে রাস্তাটি রয়েছে, এখানে দারুণ একটা কার্ভ রয়েছে, টার্নিং, খুব সুন্দর লাগছে জায়গাটা, সত্যি অভাবনীয় লাগছে। আমরা সেদিকেই কিছুটা যাব। রয়েছে পাথরের, এখানটায় নামার চেষ্টা করবো, অনেকে নামছে, সত্যি এটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ফিল হওয়ার জন্য। আস্তে আস্তে নামতে হবে, খুব সাবধানে। চলো নামা যাক। স্টেপ পাথর বেয়ে বেয়ে জলের কাছে এসেছি, জলে স্পর্শ করে নিজেকে সুস্থ করবো। তো নদীর জলের পাশে বসেছি, এই যে নদীর জলে হাত দিচ্ছি, জলে হাত দিয়ে দারুণ ঠান্ডা। মুকুটমণিপুরের জলে হাতকে নিজেকে সিক্ত করলাম। ছবি তুলে সাইড সিনটা দেখে আমরা চলে এসেছি লঞ্চের দিকে, মানে যেখান থেকে নৌকো ছাড়ানো হচ্ছে, যেখানে জলপথে ছাড়ানো হচ্ছে। বিভিন্ন দোকানপাট বসেছে, সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখানে জলপথে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে হবে। আর চারিদিকে পিকনিক চলছে, পিকনিক স্পট, এই এখানকার যাবতীয় দৃশ্যাবলী। বিভিন্ন নৌকো লঞ্চ করা রয়েছে, হল রয়েছে, টিকিট কেটে ওই নৌকায় আমরা যাব। তার আগে কিছু চলুন খাওয়া দাওয়া করেন। কবিহারে যাব, ডিয়ার পার্ক, পরেশনাথ শিব মন্দির, দুই নদীর মিলস্থল, 2-3টা কোনো দর্শনীয় স্থান রয়েছে, আমরা সেখানে এবার অগ্রসর হচ্ছি। নৌকার রয়েছে, আমাদের যে কোনো একটা নৌকায় উঠতে হবে। আমাদের ক্যান্ডিডেট আগে চলে গিয়েছে, সেখানে সেই অনুযায়ী আমরা নৌকায় উঠবো। আমি নৌকায় এসে বসেছি, নৌকা একটু পরেই ছাড়বে, 15 জনের লোডিং চলছে, সত্যি খুব এক্সাইটিং লাগছে। প্রথম নৌকা বেড়ে চলেছি, এই যে টিকিট, নৌকায় বসে টিকিটটা হলো পার হেড 150 টাকা, যেটা বললাম। চলুন নৌকা ছাড়লে নৌকা যাবতীয় দৃশ্যপট তুলে ধরছি। এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছে, চালু হয়ে গিয়েছে। আমরা নদী পথে ড্যামের বুকে অগ্রসর হবো নৌকা বিহারে। ও আনন্দ, চলুন অগ্রসর হওয়া যায়। প্রায় 20 মিনিট পর আমরা পরেশনাথ এই পাড়ে এসে পৌঁছলাম, 20 মিনিট লাগলো। তো এখানে নৌকা আমাদের হল্ট করবে, ওর উপরে রয়েছে পরেশনাথ শিব মন্দির, সেখানে আমরা যাব। ওইখানে নৌকা থেকে আমরা কিছু দূর এই পাড়ে এলাম, আমরা এখন যাচ্ছি পরেশনাথ পাহাড় মন্দিরে। এটা হচ্ছে শিব মন্দির। একদম সিঁড়ির উপরেই মহাদেবের এখানে পুজো করছে, শিবলিঙ্গ রয়েছে, সত্যি প্রথমবার দেখছি, ভালো লাগছে। চলুন আর একটু জায়গাটাকে শেয়ার করি, চারপাশটা কিছু পাহাড়ের, ছোট্ট পাহাড়
আর্টিফিশিয়ালি তৈরি করা রয়েছে। এখানে অনেকে উঠে তার ফটো শুটিং চলছে। বাট আমি কিছুক্ষণ বসবো। চারপাশটা পিছন দিকটা শুধু জল আর জল, ড্যামের যে জল, এই যে সেই পার্টটা ড্যামের। আবার নিচ দিকে নেমে যাচ্ছে এই সিঁড়ি বরাবর। নিচে নামলে এদিকে একটা পিকনিক স্পট রয়েছে। এইভাবে চারদিকটা এইভাবেই সজ্জিত রয়েছে। সবাই এখানে মহাদেবের পুজো দিচ্ছেন। দেখালাম অনেকে ছবি তুলছে, কিন্তু এখানে উপরে ওঠা নিষিদ্ধ, সেই জন্য ওঠার দরকার নেই। চারপাশের দৃশ্যপট দেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়বো। চলুন চারপাশে একটু দেখিয়ে দিই আর একটু। শিবলিঙ্গ ছিল শিবের মন্দির থেকে সোজা আমার সিঁড়ি বরাবর নেমে এখানটা এলাম। এখানে দারুণ ভিউ পয়েন্ট, অনেকে ছবি তুলছে, বিভিন্ন কালারিং করা রয়েছে, আমরাও তুললাম ছবি। তো আমরা এখান থেকে এইদিকে নামবো। এদিকে একটা গেটের মতো করা রয়েছে, এই থেকে ধারটায় যাব। চলুন যাওয়া যাক। শিব মন্দির দেখে আপাতত নিচে নেমে ওয়াকেস রস খাচ্ছি এখন 20 টাকা মূল্যে। সামনে একটা জায়গা দেখেছিলাম, সেখানে অতটা ঠিক পছন্দ হয়নি, তো এখানে এটা 25 টাকা বলছিল, 20 টাকা করে দিয়েছে। পেটো খেয়েও পেটের শান্তি, ঠান্ডা পেটটা একটু আরাম লাগছে, কারণ গরমটাও রয়েছে রোদ, এটা খেলে একটু উপকার হয়, এই জন্য খাওয়া। চলুন এটা খেয়ে আবার পরের ডেস্টিনেশন যেতে হবে, ডিয়ার পার্ক। মন্দিরটা এইদিকে, এদিক থেকে আমরা এদিকটায় যাব। কিছুক্ষণের রাস্তা, বেশিক্ষণের রাস্তা নয়। এদিকে যাবো যে ডিয়ার পার্ক। একটা পার্ক কমপ্লিট, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ডিয়ার পার্ক। সম্ভব নৌকায় করে আমরা এলাম সেকেন্ড ডেস্টিনেশন ডিয়ার পার্ক। থেকে আমরা চলেছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। চারপাশে প্রচুর খাবার দোকান রয়েছে, পাঁপড় ভাজা, এছাড়া কচি শশা এবং পাওয়া যাচ্ছে শরীরে ক্যালোরি এনার্জি উৎপাদনের জন্য। বাট আমরা কোনো কিছুই খাচ্ছি না, এনার্জি এখনও রয়েছে। তো আমরা আমাদের ডেস্টিনেশন যেটা ডিয়ার পার্ক, সেটা আগে দেখে আসি। ডিয়ার পার্ক থাকলেও কত কি ডিয়ার আদৌ রয়েছে কিনা, সেটাই এবার মুখ্য বিষয় বা দেখার বিষয়। চলুন দেখা যাক কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। আর চারপাশে কিন্তু সব দোকানদানি আছে, জলের দোকান রয়েছে, এখানে জলের বোতলও বিক্রি হচ্ছে। তো এখানে সব কিছু খাবার অ্যাভেলেবল। এছাড়াও এখানে ইঞ্জিন গাড়ি রয়েছে, আমরা বলেছিলাম প্রথমে জলপথ ছাড়া যে স্থলপথে আনতে যায়, সেই ইঞ্জিন ভ্যানও এখানে রয়েছে। ডিয়ার পার্ক যাওয়ার টিকিট কাউন্টার, এখানে রেটটা লেখা রয়েছে। ডিয়ার পার্ক যাতায়াতের জন্য টিকিট সংগ্রহ করার, একজন থেকে 7 জন অবধি যায় তাহলে 320, 4 জন হয় মাথা পিছু 40 টাকা, আর একটি ভ্যানে 10 জনের বেশি ওঠা যাবে না। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তবে আমরা একটু শেয়ারিং করেছি একজনের সাথে, ওনারা 3 জন আছে, ওনারা 120 টাকা দিয়ে দিচ্ছেন, বাকিটা আমরা দিয়ে দিচ্ছি। এই করে আমরা একটা কম্বাইন করে আমরা যাব ডিয়ার পার্ক, এই রুটে যাব। ব্যাপার, ডিয়ার পার্ক যেতে গেলে কোনো টিকিট লাগবে না। যদি সোনার বাংলা পার্ক বলে একটি জায়গা রয়েছে, ওইখানে যেতে গেলে 10 টাকা করে টিকিট লাগবে। আর আমাদের এরকম ভ্যানে আমরা যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা ভ্যানে চড়ে ডিয়ার পার্কের দিকে রওনা দিয়েছি। 1 কিলোমিটারের যাত্রাপথ, এই কতক্ষণ সময় লাগে। প্রকল্প এরকম ভ্যানে 5 ঝুলিয়ে বসে যাচ্ছি, এর একটা আনন্দ মজা রয়েছে, আমেজ রয়েছে, খুবই এক্সাইটিং, ভালো লাগছে। এই মুহূর্তে স্পিড নিয়ে নিয়েছে, দারুণ একটা ঝাঁকুনি হচ্ছে, তার সঙ্গে খুবই এক্সাইটিং লাগছে, খুব মজা হচ্ছে। আমার বন্ধু তারও খুবই এক্সাইটেড। কিছু বলা হচ্ছে তোমার? আমার বলার রয়েছে কি বলার? খুবই আমরা আনন্দিত, খুব আনন্দ সহকারে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আর কিছু ভালো লাগছে। আর এক্সাইটিং মজা কিরকম হচ্ছে? মজা দারুণ হচ্ছে, বিন্দাস 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 মজা হচ্ছে একদম। এবার যা পৌঁছানো অপেক্ষা, গোটা হরিণ আছে, সেটা এখন দেখার বিষয়। তারপর যাত্রাপথের মজাটুকু আমরা উপভোগ করি।
7 মিনিটের রাস্তা, আমরা ইঞ্জিন ভ্যানে চলে এলাম ডিয়ার পার্ক। পিছনে আছে ডিয়ার পার্ক, গুটি কয়েক হরিণ রয়েছে। আর এই এরিয়াটার নাম বনপুকুরিয়া। বনপুকুরিয়া নামটার সঙ্গে আমরা খুবই পরিচিত, মানে যারা চেনেন সবাই চেনেন কেন আমি বলতে পারছি না, আমি অন্তত চিনি। যখন বনপুকুরিয়া লেখাটা দেখতে পাই, নামটা বিশেষ পরিচিত লাগছিল, মানে কোথায় নামটা দেখেছি বা শুনেছি। হঠাৎ মনে পড়লো একটা সিনেমা দেখেছিলাম, বাংলা সিনেমা, আবি চ্যাটার্জির, একটা দুর্গেশগড়ের গুপ্তধন। তো সেইখানে বনপুকুরিয়ায় এই গুপ্তধন উদ্ধারের একটা সিনেমা হয়েছিল, যে সিনেমার কাহিনী সেটা, সেই বনপুকুরিয়া এই বনপুরা। তবে বাস্তবে সেই বনপুকুরিয়া এই বনপুকুরিয়া এক নাকি জানি না, তবে এই বনপুকুরিয়ার নাম দেখে সেই সিনেমা বনপুকুরিয়ার কথা মনে হয়েছে। যাই হোক, এটা একটা ছোট্ট অভিজ্ঞতা। এইখানে বনপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে, আসার পথে দেখতে পেলাম। আর পিছনে ফেলে এসেছি সোনার বাংলা পার্ক, যেটা আপনাদের 10 টাকা করে চার্জেস রয়েছে। তো যাওয়ার সময় আমি সেটাকে দেখানো। এখন আপাতত ডিয়ার পার্কটা একটু দেখা যাক। এখানে হরিণ দেখা যাচ্ছে, একটা হরিণ দেখা গেল। আর ওইদিকে আর একটা হরিণ রয়েছে ছোট্ট, ভালো করে দেখা যাচ্ছে না, জাল বিছানো রয়েছে। ওই যে ওইখানে একটা হরিণ দেখা যাচ্ছে। ছোট্ট ডিয়ার পার্ক, খুব বিশেষ এখানে হরিণ নেই খুব একটা। দেখা যাক, এই সাইডে কিছু হরিণ হয়তো আছে, পরপর এগোতে থাকবো। এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে, হরিণকে বিরক্ত করা কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। দেখে এখানে একটা হরিণ দেখা যাচ্ছে, এখানেও একটি রয়েছে, একটু দেখানোর চেষ্টা করব জুম করে। এই যে একটা হরিণ। বিচুকিস্ত খুব একটা বড় এরিয়া নয়, কিছু দূর এখানে বেড়া দেওয়া রয়েছে, সেই এইটুকুর মধ্যে বিস্তার রয়েছে এই ডিয়ার পার্কের। এখানটা আবার জঙ্গল রয়েছে, দেখি হরিণ আছে কিনা। হ্যাঁ, জঙ্গল একটি হরিণে আপাতত দেখা মিলেছে। চলো একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এখানে একটা হরিণ দেখা যাচ্ছে, একটু ছোট সাইজের হরিণ, বাচ্চা হরিণ বলা যেতে পারে। জঙ্গলের মধ্যে হরিণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সামনেটা বেড়া দেওয়ার জন্য একটু দেখতে একটু অস্পষ্ট হচ্ছে, যাই হোক তাও একটু দেখানোর চেষ্টা করছি। এখানে জালের বেড়া দেওয়া যাচ্ছে। এই হচ্ছে জঙ্গল, আরও দেখি হরিণ আছে কিনা। মনে হচ্ছে জায়গাটা ফাঁকা, কত দূর বিস্তার দেখি, তো দেখা যাক কত দূর অবধি হরিণ দেখা যায়। গাছে শশা খাচ্ছি, পেটটা ঠান্ডা হবে, সাদের রোদ গরমে শরীর গরম হয়ে রয়েছে। কচি শশা খেলে একটু পেটে ঠান্ডা হয়। আখের রসও খেয়েছি। এবারে হচ্ছে শশা, কোথাও 5 পা, কোথাও 6 টাকা করে, এখন কম বেশি দাম রয়েছে। একটু বার্গেনিং করলে 5 টাকা বা 6 টাকায় হয়ে যাচ্ছে, বা 6 টাকা জিনিস 5 টাকায় দিয়ে দিচ্ছে। আপাতত বিন্নুন আর লঙ্কা দিয়ে শশা আপাতত সেবন করি, দিয়ে আমরা ফিরে যাব ইঞ্জিন ভ্যানে। ফিরে যেতে হবে ঘাটে, যেখান থেকে আমাদের নৌকো ছাড়বে মুকুটমণিপুরে যাবো। পার্ক দেখে বেরিয়ে পড়েছি, মুকুটমণিপুর রিজার্ভ ফরেস্ট। এই হচ্ছে রিজার্ভ ফরেস্ট থেকে আমরা এক্সিট করছি, সোজা রাস্তা চলেছে। এই যে আমরা ফেরার পথে আমরা ফিরছি এখন। তবে সোনার বাংলা পার্ক রয়েছে, যেটা 10 টাকা করে চার্জেস রয়েছে। যাবো কি যাবো না এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, দেখা যাক কি হয়। এখানে পাওয়া যাচ্ছে শশা, এখানে শশা, পেয়ারা, তার সঙ্গে রয়েছে তেলে ভাজা জাতীয় জিনিস, পাঁপড়, আর কিছু। খুব সুন্দর লাগলো বাদাম ভাজা। বাংলা পার্কে যাবো ভাবছিলাম না, দ্বিধানন্দ হয়ে পড়েছিলাম। বার কাছে গিয়েও ফিরে আসছি। শুনলাম এখানে চীনা মুরগি, ময়ূর, খরগোশ এরকম সমস্ত প্রাণী রয়েছে, বাট এগুলো তো পরিচিত জিনিস, সেই জন্য আর ঢুকলাম না। আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে। তাছাড়া 10 টাকা করে চার্জেস রয়েছে, এত টাকা দিয়ে ভ্যানে যাওয়া, তার সাথে সাথে 10 টাকা চার্জ দেওয়ার কোনো মানে হয় না। এমন কিছু আমার বিশেষ কিছু নেই, এই জন্য ফিরে যাচ্ছি ঘাটের দিকে। সেখান থেকে নৌকো ধরে আমরা সরাসরি ফিরে যাব মুকুটমণিপুরে। সাবধান বাবু, আপনি কি বলছেন? এই যে গেলাম না, আপনি সম্মত আছেন? আর কি করবো, সবাই আম পাবলিক যদি বলতে যাবে না, আর আমি কিছু দেখার নেই সেরকম পরিচিত জিনিস, তো চলে যাই। ওটা আমাদের এখানেও পাবো, সেটাই ব্যাপার, এই জন্য আর দেখলাম না। চলো ফিরে যাই ঘাটের দিকে নৌকা ধরবার জন্য। যাচ্ছি বিষ্ণুপুর। আর এইটা হচ্ছে আমরা যে ভ্যানের উপর রয়েছি, নামটা বলা হয়নি, এটা হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদাম এখন অবধি খাইনি। ভুবন বাদ্যকের কাঁচা বাদাম গানটা না তো আমরা শুনেছি, কিন্তু কোনো কার সাথে দেখা হয়নি, না ভুবন বাদ্যকার না কাঁচা বাদাম খেয়েছি। তা গাড়িতে যাচ্ছি, গাড়িতে নম্বর হয়, বিনা নাম্বার হয়। এখানে গাড়ির নাম আছে কাঁচা বাদাম, সেই কাঁচা বাদামেই করেই যাচ্ছি এখন ঘাটের দিকে। আমি মোটরসাইকেল আমি ঘরে যাবো।
হচ্ছে বনপুকুরিয়া, আর হচ্ছে সেই বনপুকুরিয়ার ঘাট, ড্যামের যে ঘাট, এখান থেকে আবার বোটে ধরে আমরা যাব সরাসরি 20 মিনিটের রাস্তা মুকুটমণিপুর, যেখান থেকে আমাদের আজকের নৌকা যাত্রা শুরু হয়েছিল। বনপুকুরিয়া ঘাট থেকে বেরিয়ে এখানে মাত্র দুটো জিনিসই ছিল বললাম, ডিয়ার পার্ক আর সোনা বাংলা ফরেস্ট, কিন্তু সেটা আমরা যাইনি, ডিয়ার পার্ক থেকে আমরা ঘুরে আসছি। তো আজকের মতো মুকুটমণিপুরের প্রধান আকর্ষণীয় বা দর্শনীয় স্থান এখানে সমাপ্ত হলো। ডিয়ার পার্ক আর বনপুকুরিয়া ঘাট থেকে মুকুটমণিপুর অভিমুখে আমাদের বোট রওনা দিয়েছে। আর এখানে দুটো নদীর মিলনস্থল রয়েছে, এক হচ্ছে কংসাবতী আর একটা হচ্ছে কুমারী। ডান দিকে যে নদীটা আসছে এদিক থেকে কুমারী নদীটা আসছে, আর লেফট সাইড থেকে কংসাবতী নদী মিলিত হচ্ছে এই ড্যামে। এই ড্যামটার নাম কংসাবতী ড্যাম হলেও দুই নদীর মিলনস্থল কংসাবতী কুমারী। চলুন এখান থেকে 20 মিনিটের যাত্রা পর আমরা পৌঁছবো মুকুটমণিপুর ঘাটে, যেখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল লঞ্চ। উপরে উঠবি নি? আমাদেরকে ঘরে ডিয়ার পার্ক সুন্দর জায়গা, 2-4টে হরিণ রয়েছে। 150 টাকা মূল্যের টিকিট। 150 টাকায় আপনি সারাদিন ভ্রমণ করতে পারবেন জলপথে এবং স্থলপথে। এই টিকিটে লেখা রয়েছে কন্দরি নদী মিলনস্থল কংসাবতী কুমারী, সুতরাং এখানে জিজ্ঞাসা করার মানে প্রয়োজন নেই, টিকিট কাটলেই বোঝা যাবে কোন মিলনস্থল। আর ততটা এখানে খুব সহজেই পাওয়া গিয়েছে। আর ওখান থেকে ডিয়ার পার্ক যাওয়ার জন্য শয়তান গাড়ি রয়েছে, তার জন্য 40 টাকা করে টিকিট। আগে সেটা শেয়ার করেছি কাউন্টার থেকে, এরকম ব্যাপার রয়েছে। গাড়িতে 10 জনের বেশি ওঠালে 10 জন করে যেতে পারবেন, এবং তার বেশি যদি করেন তাহলে ওটা সরকারি আইনত অপরাধ, তার জন্য জরিমানা হতে পারে। আদৌ হবে কিনা জানা নাই, হতে পারে, হতেও পারে, না হতে পারে, গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী। যাই হোক, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের দাদা, এই যে গুরুদেব ব্লগ, মুখটা লুকিয়ে রয়েছে, তখন বের হচ্ছেন। যাই হোক, সবাই আজকে ভ্রমণে একটু ক্লান্ত, সেই জন্য আজকে কথা বলবে না আর বেশি। আমিও শুধু বকবক করে যাচ্ছি, কারণ আমাকে করতেই হবে, আর উপায় নেই। যাই হোক, বনপুকুরিয়া থেকে বেরিয়ে গেছি, মুকুটমণিপুর পৌঁছে আবার তোমার সাথে কথা হবে। এখন এনজয় করতে হবে। আমরা প্রায় মুকুটমণিপুরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। দূরে একটা পাওয়ার হাউস দেখা যাচ্ছে, এখান থেকে মাপা হয় যে ড্যামে কত কিউসেক জল ধরে রয়েছে বা ছাড়া হচ্ছে, এগুলো এইখানটায় নিয়ন্ত্রণ করা হয়। আর দূরে দেখা যাচ্ছে, সেই দূরে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এইটি হচ্ছে লক গেট। জার্নির শুরুতে যে জায়গাটা দেখিয়েছিলাম, বেশ নাম্বারিং করা রয়েছে, কেটে কেটে মানে মাটি শুকিয়ে তার মাঝে মাঝে জল রয়েছে, ওটা হচ্ছে লক গেট। দূরে দেখা যাচ্ছে লক গেট। আর আমাদের এইদিকে এইটা হচ্ছে ঘাট, আমাদের ঘাটটা হচ্ছে মুকুটমণিপুর ঘাট। এই ঘাট থেকে আজকে জার্নি আমাদের শুরু হয়েছিল, আজকে নৌকো বিহার। তো এদিক থেকে আমরা জার্নি শুরু হয়েছিলাম, জার্নি আবার এখানে শেষ হচ্ছে। জলের স্রোত যেদিকে যে উত্তর দিকে থাকে না, এটা স্পিড জল বলে, তাহলে এই নৌকায় একদম মাটি দিয়ে কষ্ট হচ্ছে, এই যে স্রোত চলে আসছে না,
প্রায় পৌঁছে গিয়েছি আমাদের মুকুটমণিপুর ঘাটে। আমাদের বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে, এবার বোটের যিনি চালক দাঁড়বে, ঘাটে নোঙর করবে। মুহূর্তে ঘড়ি কাটায় বেজে গিয়েছে 3:06। এখন আমাদের মধ্যাহ্ন ভোজন হয়নি, খুব খিদে পেয়েছে। তো এতক্ষণ পরে আমাদের আজকে নৌকো ভ্রমণ, নৌকো বিহার সম্পন্ন হলো। মুকুটমণিপুরের থেকে ডিয়ার পার্ক, তারপর পয়সনাথ পাহাড়ের শিব মন্দির সমস্ত কিছু দেখে টোটাল প্যাকেজ আমাদের পরিক্রমা এই মুহূর্তে শেষ হলো। আমরা এখন যাব সেই ড্যামের উপর দিয়ে, যেখানে আমরা প্রথম থেকে আজকে জার্নিটা শুরু করি। একদম প্রথমে যাব সেই লক গেটে, কারণ ওইখানে আমাদের রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে আমরা কিছু আজকে দুপুরে লাঞ্চটা সেখানেই সারবো। চলুন সেই রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। ঘাটটি ছেড়ে আপাতত প্রথমে সেই উপর রাস্তার মধ্যে দিয়ে চলেছি, যেখানে প্রথম রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়েছিল সেই সাজানো গোছানো উপরে লাইটিং সেই রাস্তাটার উপর দিয়ে। এই যে দূরে আবার সেই ড্যাম, সেই নৌকো ঘাট, এখান থেকে উঠে এলাম। আমরা মতো সোজা রাস্তা ধরে যাব সেই ফুড কোর্টে, যেটা বললাম, যেটা আগেই বলেছি গভর্নমেন্টের যেটা ফুড কোর্ট, আগে হয়তো ছিল না, যা শুনেছি, আমি আর কোনোদিন আসিনি, শুনেছিলাম। আমার সঙ্গী সাথীরা 2-1 আগে এসেছে, তারা বলেছিল আগে নাকি হয়নি, এখন হয়েছে। আমরা যেখানে লাঞ্চ করবো বলেছিলাম, ফুড কোর্ট, বুঝতেই পারছো, ফুড কোর্ট মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, এটা গভর্নমেন্টের। তো এখানে আমরা ভিড় ভালোই রয়েছে, তো দেখি কি কি খাওয়া পাওয়া যায়, তার সাথে খাবার রিভিউটাও তার সাথে দেবো। চলুন গিয়ে সিটে বসে খাবার অর্ডারটা দেওয়া যায়। ফুড কোর্টে বসেছি, এখানে সিস্টেম হচ্ছে আগে কাউন্টারে টোকেন কাটতে হবে, বিভিন্ন মিলের বিভিন্ন রকম রেট রয়েছে, যে যেরকম মিল খাবে সেরকম মেনু চার্জ রয়েছে, সেই অনুযায়ী আপনারা টোকেন কাটবে, স্লিপটা দিয়ে দেওয়া হবে, সেটা এখানকার দিলেই এনারা টেবিলে বসার পর এনারা সার্ভ করবেন সেই অনুযায়ী। রেট যেটা দেখলাম, ভেজ মিল খেলে এখানে 80 টাকা রয়েছে। আচ্ছা, তারপর এই ডিম ভাত যদি খান সেখানে 100 টাকা, তারপর মাছ ভাত 120, আর চিকেন যদি খাওয়া যায় মানে ব্রয়লার সেটা হচ্ছে 150 পড়বে, আর যদি 150 দেশি চিকেন খান সেক্ষেত্রে 200 টাকা, আর যদি মাটন খান, মাটন ভাত, তাহলে আপনার 250 করে। এই হচ্ছে রেট রয়েছে, 80, 100, 120, 200, 250, এই অনুযায়ী রেটটা কমানামা করছে। এই কয়টা আইটেমে আমরা বেশি খেয়ে থাকি, তাই এগুলোই দেখলাম। আরও বিভিন্ন আইটেম রয়েছে, সেগুলো আর দেখলাম না। যাই হোক, টেবিলে এসে বসেছি, খাবার সার্ভ করা হয়েছে আপাতত। খাওয়ার সঙ্গে কে আছে তোমার সঙ্গে? খাবার আমরা 4 জনে বসেছি, সাদ্দাম বসেছে, আরও 2 জন রয়েছে, এরা সবাই নিরামিষ পার্টি, আমার শুধু ডিম ভাত। তারপর তো ভাত ডালটা দেওয়া হয়েছে, বাকিটা এবার কখন দেওয়া হয় দেখা যাক। ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপি তরকারি, চাটনি রয়েছে, আলু ভাজা রয়েছে, আর একটা সিঙ্গেল ডিম রয়েছে, ডিমের কারি। এই হচ্ছে ডিমের মিল, 100 টাকা। আচ্ছা, চলো খাওয়াটা শুরু করি। প্রতিটা তরকারি টেস্ট করলাম, খাবার খুবই ভালো, খুব বেশি মশলাও নেই, খুব রিচ নেই, খাবারটা ভালো। খাবারটা শেষ করি, বেশি কথা বলবো না, শেষ হবো তারপর কথা হবে। ফিরে পেয়েছো ফুড কোর্ট থেকে আজকে দুপুরের লাঞ্চ সম্পন্ন হলো। এই মুহূর্তে বেজে গিয়েছে 3:40। আর খাবার কোয়ালিটি বলতে গিয়ে বললাম খুব টেস্টফুল রয়েছে, খুব খারাপও নয়, খুব রিচও নয়, আর খুব একেবারে যে আলনা লাগছে তাও নয়, ভালোই মোটামুটি। মানে এতটা সারাদিন মানুষ যে খাটাখাটনি পর সারাদিন যে ঘুরছেন ক্লান্ত পথিক দিয়ে, এটা খুব সুবিধাই হবে। খাবার কোয়ালিটি খুবই ভালো, তার সাথে সাথে ভাত ডাল তরকারি যা চাইবেন সব কিছুই যতবার চাইবেন ততবারই পাবেন, এক্সট্রা কোনো চার্জেস নেই। তার সাথে সাথে চাটনিও ছিল, পাঁপড় ছিল, আর ডিম তো রয়েছেই। মানে এক কথায় খুবই ভালো খাবার, খেয়ে সত্যি তৃপ্তি লাভ করেছি। এবারে যাবো একটু গাড়ির দিকে, মানে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা রয়েছে এখান থেকে সামনেই, কারণ আমার মোবাইলে মানে ক্যামেরার চার্জ একদমই নেই, একটু চার্জ করতে হবে। গাড়িতে সেই পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে, নিয়ে আসতে, নাহলে বাকি ব্লগটা সম্পূর্ণ করতে পারবো না। একটু চার্জ করে নিই, আবার ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। যাচ্ছি গাড়ির কাছে, আবার আমি ফুড কোর্টে ফিরে আসবো, কারণ বাকিরা রয়েছে, আবার যেতে হবে। চলুন পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসি। ঠিক আছে, আজকে ভ্রমণের কাজ সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে আবার গাড়ির কাছে গিয়েছিলাম, সেই জন্য যে লক গেট হয়ে আমরা প্রথমে গিয়েছিলাম সেই গেট দিয়ে আবার ফিরে আসছিলাম। এখনও দিনের আলো রয়েছে, তাই লক গেটে তখন যেটা বাঁ দিক থেকে দেখেছিলাম কাঠে বাঁশে বেড়া রয়েছে, ভালো করে দেখা যাচ্ছিল না, এটাই হচ্ছে সেটা। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি।
সামনে পার্ক রয়েছে, এখান থেকে 10 টাকা দিয়ে এখানে যাওয়া যায়। তো আমরা যাচ্ছি না, এখান থেকে আপাতত ভিউটাকে দেখার চেষ্টা করছি। তো এটাই হচ্ছে লক গেট। আর পিছনে যে খোপগুলো রয়েছে প্রথমেই দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, ওটার নাম্বারিং রয়েছে 10টা মতো, ওইটা। আর বাঁদিকে এই যে মাটি রয়েছে, পাথর রয়েছে, পাথরের খাঁজে খাঁজে জল। তো এই জিনিসটা একটা সত্যি অপূর্ব জিনিস, প্রাকৃতিক অপূর্ব মনোমুগ্ধকর জিনিস। এটি হচ্ছে লক গেটের সৌন্দর্য। অন্য পারে আরও লক গেটের বিস্তার রয়েছে, আর সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, মানে অনেক দেরি হয়ে গেছে। সেটা আমার রুটটা ঠিক জানা নেই, জেনে যেতে হবে, টাইম লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। দরকার নেই, যেটুকু দেখলাম তাতেই সন্তুষ্ট, পয়সা উসুল। চলো আর একটু সামনের দিকে আগাই, আগের দিকে। এখনও দিনের আলো রয়েছে, একদম অন্ধকার হলেই আমরা বেরোবো। এমনিতে বেরোনোর সময় পাই না, ফুসরত হয় না। যেটুকু সময় বেরোতে পারি, নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরতে পারি, ততটুকুই আনন্দের। আর সেই আনন্দ সামিল করতেই আজকের ভ্রমণ মুকুটমণিপুর বড়দিনের। তো দেখতে দেখতে আজকের দিনটি প্রায় সমাপ্ত হয়ে এসেছে। তো এখনও গধূলির প্রায় আসতে কিছু সময় বাকি রয়েছে, দিন এখনও শেষ হয়নি। যতটুকু সময় রয়েছে তার মধ্যে থেকেই আজকের দিনটিকে আনন্দ উপভোগ, শেষ মুহূর্তের উপভোগটা করতে চাই। সেই জন্য আরেকটু হাঁটাহাঁটি করছি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই, একটু সময় কাটাবো বাড়ির ধারে, প্রাকৃতিক হাওয়াকে নিজেকে গায়ে মেখে এই আনন্দটাকে, সিক্ত ভ্রমণটাকে পরিপূর্ণ করে তুলব। তারপর সন্ধ্যা হলে আবার গাড়িতে উঠে রওনা দেওয়া যাবে মেদিনীপুর থেকে। আরেকবার এই ড্যামের পাড়ে এলাম। তো ব্যাপারটা হচ্ছে, তখন প্রথম থেকে বিজনে গিয়েছিলাম, পাশে এই যে লাইটিং রয়েছে দূরে, ওই রাস্তা দিয়ে গেছিলাম। পাশে একটা রাস্তা ভেঙে গিয়েছিল, এটা সিজন। এখানে প্রচুর মার্কেটিং রয়েছে, এটা জনসমুদ্র, এখনও বসেছে, মেলা চলছে, যেন মনে হচ্ছে সমুদ্রের পাড়ে এসেছি। পিছনে মাটির চীনামাটির জিনিস, তারপরে শাঁখের জিনিস, সমস্ত কিছুই কিনতে পাওয়া যাচ্ছে, সব কিছুই রয়েছে। এখনও রমরমা। এই মুহূর্তে বেজে গিয়েছে 4:35। একটু পরে সন্ধ্যা নামবে, তাও মানুষের ভিড় এখনও কোনো মতেই কমেনি। তো কিছুক্ষণ থাকবো, আরও প্রকৃতির হাওয়াকে আস্বাদন করি। পৃথিবী গোল, যেদিক দিয়ে যাও না কেন সেদিক দিয়ে ফিরে আসতে হয়, বারবার যেন সেই কথায় সত্যতাই প্রমাণিত হয়। তাই বিজনেই আসুক বা সিজনেই আসুক, যেদিক থেকে আসুক না কেন, মেন কেন্দ্র একটাই। এখানে ভুরি ভুরি মেলা বসেছে, চারিদিকে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন কিডসের দোকান, এছাড়া বিভিন্ন খাবারের দোকান, সব কিছুই বসেছে, যেমন আমরা মেলায় দেখতে পাই। আর পিছন দিকটা ড্যামের পাড়, সেদিকে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট। অনেকে এখানে জমিয়ে পিকনিক করছেন, হয়তো শেষের মুখে পিকনিকে চূড়ান্ত পর্যায়ে হয়তো খাওয়া দাওয়া চলছে, সেটুকুই হচ্ছে। সেই জন্যই বললাম পৃথিবী গোল, এই সত্যটা বারবারই যেন প্রমাণ হয়ে যাচ্ছে এখানে। তো দেখতে থাকুন, যতক্ষণ আছি সন্ধ্যা হয়ে যাবে 8 ঘন্টা পরে, যতক্ষণ দিনের আলো রয়েছে ততক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্য, এই পরিবেশ মনোরম উপভোগ করতে রয়েছি। তো আপনারা উপভোগ করুন আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে। অন্ধকার হয়ে গিয়েছে, এই মুহূর্তে ঘড়ি কাটা বেজে গিয়েছে 5:25। এখন একটু অন্ধকার বাকি, প্রায় পুরোপুরি অন্ধকার হয়ে গেছে 98%, আর একটু অন্ধকার হতেও বাকি আছে। এদিকে ড্যামের দিকে গেছিলাম, পিছনে যে দিনের বেলা যে আলো বলগুলা নিষ্প্রভ লাগছিল, সেই বলগুলো রাতের আলো কিন্তু জ্বলে উঠেছে। এই হচ্ছে ড্যাম চত্বরের এই জোনটা।
যেখানে মার্কেটিং রয়েছে। আর পিছনে সেই লাইট, চুনি লাইট, যেগুলা দিনের বেলায় নিষ্প্রভ লাগছিল, আবার সেগুলো সেজে উঠেছে। সত্যি এই চত্বর, ড্যাম চত্বর মুখরিত হয়ে উঠেছে আলোক রোশনায়, সত্যি অপূর্ব লাগছে। আর পিছনে রয়েছে কিছু মার্কেট, এগুলো হচ্ছে গভর্নমেন্ট। আর পিছনে যেগুলো রয়েছে ড্যামের চারপাশে, সেগুলো গভর্নমেন্ট চালিত নয়। আর এখানে যে প্রত্যেকটা যে দোকান রয়েছে সবই গভর্নমেন্ট চালিত। সব কিছুই রয়েছে, খাবারের দোকান, কেনাকাটার দোকান, সব কিছুই রয়েছে। বেজে গিয়েছে 5টা বেজে 37 মিনিট। যেটুকু কিনেছি বেশি কিছু কেনা হয়নি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের মতো পরিপূর্ণভাবে মুকুটমণিপুর সফর শেষ হলো। আর অন্ধকার এই মুহূর্তে পুরোপুরিভাবে নেমে গিয়েছে। তো রাতের অন্ধকারে যেটুকু চুনি লাইটে লাইটিং অসাধারণ রয়েছে। সঙ্গে যারা ছিল প্রত্যেকেই রয়েছে। যে 7 জন মিলে আমরা এসেছিলাম সেই 7 জনই আবার ফিরে যাচ্ছি। ইনি অবশ্যই যাচ্ছেন। আমি বেশি কিছু করিনি, 2-1টা জিনিস কেনা হয়েছে, বেশি কিছু কেনার নেই। লাইটিংয়ের এই ওয়েদারটা, মানে এই পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। এই মনোরম মুহূর্তকে সাক্ষী রেখে এই সুন্দর জিনিস দর্শন করতে করতে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য। এখান থেকে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, সেই লক গেট পেরিয়ে আরও কিছুটা যেতে হবে। এখনও 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। ভিডিও শেষ হয়ে যাবে, মুকুটমণিপুর শেষ। এবার গাড়িতে বসবো, মনে হচ্ছে কিছুতে যেন শেষ হচ্ছে না। আসলে ব্যাপারটা কিছুই নয়, যেতে যেতে ডি জোনটা দেখা বাকি ছিল, মনে হলো হঠাৎ। যেটুকু দেখা সেটা সামনেই রয়েছে। আই লাভ মুকুটমণিপুর যে লোগো সাইনটা রয়েছে, সেলফি জোন বলা হয়, সেই জায়গাটা শুনেছিলাম আর ভুলে গিয়েছিলাম। এখন যেতে যেতে মনে পড়লো, ওটা তো দেখা হয়নি। তাই হাটের পথে সামনেই পড়বে, মানে একটু দেখেই যাই। আর 10 মিনিট হয় এক্সট্রা যাবে, কি আর করা যায়। আজকের এই 27 তারিখের মুকুটমণিপুর ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণসূচি এখানেই সমাপ্ত হলো পার্মানেন্টভাবে। আজকের মতো এখানেই সীমিত হলো, আর কোনো জায়গা নেই। এবার থাকলেও আর যাওয়া হবে না, সরাসরি গাড়িতে যাওয়া হবে, কারণ সময় নেই। কারণ এইটুকুই, সত্যি কথা বলতে কি এটুকুই বাকি ছিল, দেখে নিলাম। ও আর একটু দরকার রয়েছে, মাঝ রাস্তায় একটু খেজুর গুড় কিনা হতে পারে, তবে সেটা এখানে নয়, মাঝ রাস্তায় এখনও। তো মুকুটমণির পর্ব আপাতত এখানে পর্ব শেষ করছি। এখন বাজে 6টা বেজে 6 মিনিট। আমাকে তো দেখা যাচ্ছে না, পুরোপুরি অন্ধকার লাগছে, কারণ গাড়ির ভিতরে কোনো লাইটিং নেই যে আমাকে দেখা যাবে। যাই হোক, একজনের টর্চের হতে ক্ষীণ হয়তো দেখা যাচ্ছে, চোখ মুখে বিধ্বস্ত অবস্থা। এই মুহূর্তে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে মুকুটমণিপুর থেকে। মুকুটমণিপুরকে পুরোপুরি বিদায় জানিয়ে আমরা চলেছি মেদিনীপুরের পথে। এখন অপেক্ষা করতে হবে আরও 2-3 ঘন্টা। হয়তো মাঝেও নামা হবে, কিছু রেস্ট নেওয়া হবে। পৌঁছতে পেতে হয়তো বা 9টাও বাজতে পারে, রাস্তার উপর নির্ভর করছে কখন কি পৌঁছাবো। যাই হোক, আপাতত অপেক্ষা করি কখন টাইমে পৌঁছই, সেটাই দেখার বিষয়। মুকুটমণিপুর থেকে রওনা হয়ে প্রায় 1.5 ঘন্টার পথ অতিক্রম করে বাঁকুড়া জেলা থেকে প্রস্থান করে অবশেষে আমরা প্রবেশ করলাম পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। ফেরার পথে ছিল এটাই আমাদের প্রথম হল্ট। এই মুহূর্তে 7টা বেজে 50 মিনিট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ালতোড়ের হুমগড় মোড়ে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে গোয়ালতোড় থানা, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে হুমগড়। আর মুকুটমণিপুর থেকে গোয়ালতোড় পর্যন্ত আমাদের 64 কিলোমিটার জার্নি সমাপ্ত হয়েছে। আর এই 64 কিলোমিটার জার্নির সময় লেগেছে 1.5 ঘন্টা। এবার আমাদের গোয়ালতোড় থেকে মেদিনীপুর ফেরার পালা। এই গোয়ালতোড় থেকে মেদিনীপুর পর্যন্ত আমাদের 41 কিলোমিটারের জার্নি করতে হবে, সময় আরও অনেকক্ষণ লাগবে। তারই মাঝে আমরা বিরতি নিয়েছি, আমাদের গাড়িকে হল্ট করিয়েছি এই গোয়ালতোড়ে হুমগড় মোড়ে। কিছু কাজ রয়েছে, একটু রেস্টও নিতে হবে, শরীরটা একটু খারাপ লাগছে। যাই হোক, কিছু সময় অতিক্রান্ত করে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়বো মেদিনীপুরের পথে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঘড়িকাটায় বেজে গিয়েছে 9টা বেজে 10 মিনিট। অর্থাৎ এখন থেকে 15 ঘন্টা আগে আজকে সকাল 6টার সময় এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আর ঠিক 15 ঘন্টা পর রাত 9টায় এখানে যাত্রা সম্পন্ন হলো। সাথে সাথে গোয়ালতোড় থেকে আমাদের মেদিনীপুর পর্যন্ত
41 কিলোমিটার জার্নি এখানেই সমাপ্ত হলো। এই মেদিনীপুর স্টেশনের রেল স্টেশনের চত্বরে এসে আমাদের জার্নি পরিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। আজকে সারাদিনের ব্লগ, সারাদিনের ভ্রমণ, সারাদিনের ক্লান্তির দীর্ঘদিনের প্রতীক্ষার একটি পর্বর ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের গল্প আর বেশি দীর্ঘায়িত করব না। আজকের পর্ব, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ব্লগ আপনাদের সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।